একটু চাওয়ার একটু পাওয়া, তাই নিয়ে গান গাওয়া সারা বেলা। মন নিয়ে কত খেলা খেলেছি, স্বপ্নেরও পাখা শুধু মেলেছি। একটু চাওয়ার একটু পাওয়া, তাই নিয়ে গান গাওয়া সারা বেলা। মন নিয়ে কত খেলা খেলেছি, স্বপ্নেরও পাখা শুধু মেলেছি। একটু চাওয়ার একটু পাওয়া। মনোমল্লিকা মোর গন্ধ ছড়ায়, তন্দ্রাহারা রাতে ছন্দে ভরায়। মনোমল্লিকা মোর গন্ধ ছড়ায়, তন্দ্রাহারা রাতে ছন্দে ভরায়। কত সুর কত গান, ছলো ছলো অভিমান, পথে তার স্মরণেরও দীপ জ্বেলেছি। মন নিয়ে কত খেলা খেলেছি, স্বপ্নেরও পাখা শুধু মেলেছি। একটু চাওয়ার একটু জানি না তো ভুলে যেতে পারবে কিনা, তবু তাহার নাম ধরে বাজে হায় গানের বীণা। জানি না তো ভুলে যেতে পারবে কিনা, তবু তাহার নাম ধরে বাজে হায় গানের বীণা। চলে যদি যেতে হয় কোনো ক্ষতি নেই, মরমের সাথী মোর রবে মরমে। চলে যদি যেতে হয় কোনো ক্ষতি নেই, মরমের সাথী মোর রবে মরমে। শুধু সেই শেষ বেলা উড়াবে গো সব খেলা, মনে হবে কেন মিছে ভালোবেসেছি। মন নিয়ে কত খেলা খেলেছি, স্বপ্নেরও পাখা শুধু মেলেছি। একটু চাওয়ার একটু পাওয়া, তাই নিয়ে গান গাওয়া সারা বেলা। মন নিয়ে কত খেলা খেলেছি, স্বপ্নেরও পাখা শুধু মেলেছি। একটু চাওয়ার একটু পাওয়া। বাহ, মানে স্বর্ণযুগের যে গান আমরা পেয়েছি, মানে আমরা খুব সৌভাগ্যবান, জানো তো। বিশেষ করে সুধীন দাশগুপ্তের এই সুর আমরা বাংলা গান সেই সময় সমৃদ্ধ করেছিল আমাদের। একদম। তুমি যদি বলো যে গানটি সম্পর্কে কোন সালে লেখা হয়েছিল এটা? খুব সম্ভবত যতদূর মনে পড়ছে 1958 এর গান।
অমিতাভ নাহার কথায় আমাদের সকলের খুব প্রিয় শিল্পী গীতা দত্তের গাওয়া। এবং গীতা দত্তের সেই সময় প্রত্যেকটা গান প্রায় অন্যরকম, আমাদের একটা রোমাঞ্চকর জায়গায় পৌঁছে দিয়েছিল। একদম একদম। তো আমি বলি আমাদের গুরুদেব আর কি, স্নিগ্ধদেব সেনগুপ্ত, বলো আমাদের কি শোনাচ্ছে এবার? আমি একটুখানি ঠাকুর দেবতার নাম নিয়ে শুরু করব বলে প্ল্যান করে রেখেছি আর কি। জয় গুরু। সেটা এই কারণে যে আমরা আজকে তো পুজোয় প্রকাশিত গান, পুজো উপলক্ষে প্রকাশিত গান, এই বিষয়টা নিয়ে একটুখানি তাকে ঘিরে গান বাজনা করব বলে বসেছি। তো পুজোতে একদম নিছক যে কোনো বিষয়ের ওপর বাংলা আধুনিক গান, মৌলিক বাংলা গান যেরকম চিরকাল প্রকাশ পেয়ে এসেছে, তেমন ট্র্যাডিশনাল বাংলা গান যেগুলোকে সেই অর্থে দেখলে হয়তো শ্যামাসঙ্গীত হিসেবে ক্যাটেগরাইজ করা যেতে পারে, টপ্পা হিসেবে ক্যাটেগরাইজ করা যেতে পারে, এমনকি রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রলালের গান কোনো একজন শিল্পী গাইছেন, সেটা রিলিজটা কিন্তু পুজো উপলক্ষে হচ্ছে, তার গানের থিমের সঙ্গে হয়তো পুজোর কোনো সম্পর্ক নেই। তো সেটাও তো একটা বড় অংশ জুড়ে থেকেছে, তো সেটার একটা রিপ্রেজেন্টেশন হিসেবে মনে পড়লো। পুজোর সময় আমাদের যে পরিবেশ তৈরি হতো, তার সঙ্গে সম্পর্কযুক্ত কিছু গান ছিল, আবার তার সঙ্গে সম্পর্ক নেই এরকমও গান আমরা পেয়েছি। হ্যাঁ, তাতে সেটা হওয়াটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে এখন ইন রেট্রোস্পেক্ট সেটা মনে হয়। তার কারণ হলো যে এটা হয়েছে বলে এতখানি বৈচিত্র্যটা আমাদের কাছে ধরা দিয়েছে না, এবং ব্যাপ্তিটা অনেকখানি। হ্যাঁ, যদি একটা বিষয়ের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ হয়ে থেকে যেত তাহলে এই বৈচিত্র্যটার স্বাদ আমরা পেতাম না আর কি। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম খুব। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম খুব। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ কারো নয় গো মা।
আমার কি হবে তারিণী ত্রিগুণধারিণী, আমার কি হবে তারিণী ত্রিগুণধারিণী। বেগুন করেছে সগুনে কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অবিরাম বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে জীবন জীবন মা কেমনে হয় রক্ষে। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে জীবন জীবন মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে মা মুক্তি ভিক্ষে কটা খেতে ওই পার মা দোষ কারো নয় গো মা, মা দোষ কারো নয় গো মা। আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। দেখো ভক্তিরসের এই আকুলতা পানালাল ভট্টাচার্যের এক অনবদ্য সৃষ্টি। এই একটা ইনকম্পেয়ারেবল না, মানে ওই রকম একটা কণ্ঠ। এই যে প্রথম গানের সময় আমরা গীতা দত্তর কথাও আলোচনা করছিলাম যে পরপর দুজনের গান আমরা গাইলাম, যে দুটো কণ্ঠের আর কোনো কম্প্যারিজন আর কখনোই বাংলা গানে আসবে বলে মনে হয় না। দেখো এভাবে তো আবার কম্পেয়ার করতেও পারি না। হ্যাঁ, আমরা প্রচুর এরকম আমরা কম্পোজিশন পেয়েছি, ভালো ভালো কম্পোজিশন পেয়েছি, গীতিকা সুরকার পেয়েছি, শিল্পী পেয়েছি। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি, এবং পান্নালাল ভট্টাচার্য এই যে একটা আইডেন্টিটি, এটা কিন্তু বাংলা গানকে এবং যে ভক্তিরস ভাবের জায়গা কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। পান্নালাল ভট্টাচার্যের যে কণ্ঠ সম্পদ, সেটা কিন্তু যখন উনি আধুনিক গানও গেয়েছেন সেটাতেও সমান উজ্জ্বলভাবে থেকেছে। গীতা দত্তরও সেটা, মানে গীতা দত্তের বিশেষ করে ফিল্মের এবং ফিল্মের বাইরের দুরকমের গানেই গলার ড্রামাটিক্সের যে ব্যবহারটা, সেইটা ওর মতো আর কারোর পাওয়াটা খুব খুব মুশকিল। একদম। এবং গীতা দত্তকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আরো বোধহয় অনেকভাবে পেতে পারতাম আমরা। সেটা তো খুব অল্প বয়সে চলেও গেছেন, সেটাও একটা কারণ। খুব কম পেয়েছি আমরা। চলো তাহলে তোমরা যে গান শোনালে, তোমার পালা তো এবারে। আমার পালা, আমি একটু অন্য পালায় যাব, তোমাদের পালায় থাকবো না। আমি একটু চলে যাবো আমাদের ছোটবেলায়। আমরা ছোটবেলায় যখন প্যান্ডেল বাঁধা হতো পুজোর সময়, খুব দুষ্টুমি করতাম। মানে আমাদের মায়েরা আমাদের দোষ ধরতেন সেই সময়, কারণ বাড়ি যখন ফিরতাম তখন ধুলো মেখে ফিরতাম, হাত পা অনেক সময় দাগ হয়েছে, কেটে যেত আর কি। তো সেই নিয়ে একটি সনৎ সিংহের বিখ্যাত গান আছে, সেটি আমি গাইব। বুঝতে পারছি কোন গানটার কথা বলছো। দুই এক একে এক দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে। মন বসে কি আর আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুড়, জাগিনা তাক্তা দিনা তাক্তা দিনা তাক কুরু কুরু কুরুর কুরুর তাক। এক একে এক দুই একে দুই।
পাট, গুরু মশাই বসে আছেন চশমাটি আর শার্ট। কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা, আনমনা ওই ছেলেরা সব থাক না এবার পড়া, মন বসে না আর। আহা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর, জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুরু কুরু কুরুর কুরুর তাক। একে কে এক, দুই একে দুই, তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। তিন একে তিন, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10। ভুল হয়ে যায় পুঁথির পড়ায়, মন মানে না বস, পড়ার কথা ভাবলে চোখে জল পড়ে টস টস। কে জানে এবার বোধহয় সিংহরাজের কেশর দিল চুড়ে, অসুর বোধহয় পেরিয়ে গেছে মোষের পেটি পুড়ে, মন মানে না আর। আহা কতক্ষণে যাবে যে সব দেখবে ঠাকুর, জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুরু কুরু কুরুর কুরুর তাক। একে কে এক, দুই একে দুই, নামটা পরে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে, নন্দী বাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে, মন বসে কি আর। আহা চণ্ডী তলায় বাদ্যি বাজে ঠাকুর গুড়, জাগিনা তাক্তা ধিনা তাক্তা ধিনা তাক কুরু কুরু কুরুর কুরুর তাক। এই গানটা একটা খুব মানে ধরো পাঠশালা এইসব ব্যাপার তুমি যে বলছিলে, আমরা তো ঠিক ছোটবেলায় যে পাঠশালা দেখেছি, শহরে জন্মেছি বড় হয়েছি, আমরা তো ঠিক সেই অর্থে পাঠশালা দেখিনি, কিন্তু এই ঠাকুর গড়া দেখা, পাঠশালা আমরা না দেখলেও পাঠশালার শব্দটার মানে কি হ্যাঁ সেটা কিন্তু সেটার সঙ্গে জানতাম। পরিচয় হয়েছে। হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে একদম হ্যাঁ একদম হ্যাঁ 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 সেটা সেরকম ভাবে হ্যাঁ পরোক্ষভাবে নিশ্চয়ই দেখেছি। এবং আমাদের সাহিত্যের ভাষায় পাঠশালার কিন্তু কথাটা একটা গুরুত্ব ছিল সেই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথাটার সঙ্গে আমাদের পরিচয় ছিল, কনসেপ্টটা আমরা জানতাম, আর পরোক্ষভাবে যেটা সৌম্য বলছে সেটা আমরা দেখেছি সেরকম। কিন্তু ঠাকুর গড়া দেখা আমার অন্তত ছোটবেলায় একদম শহর, মানে বালিগঞ্জ পাড়া, সেখানে একটা রায়বাড়ি বলে বাড়ি ছিল যেখানে ঠাকুর গড়া হতো। ঠাকুর গড়া দেখতে যাওয়ার যে থ্রিলটা, সেটা কিন্তু গ্রাম শহর বা আগের জেনারেশন এই জেনারেশন নির্বিশেষে সেই থ্রিলটা কিন্তু ইউনিভার্সাল না। হ্যাঁ, এবং আমি যেহেতু উলুবেড়িয়ার ছেলে, আমাদের ছোটবেলা তো মফস্বল এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ, এবং সেই সময় যে প্যান্ডেল বাঁধে, যে বাঁশগুলো বাঁধা হতো, এবং আমাদের ছোটবেলায় আমরা দুষ্টুমি করতাম তো, যে বাঁশে ঝুলে ঝুলে ওই হনুমানের মতো ঘোড়া, এইসব করাগুলো, এবং সেখান থেকে পড়ে যাওয়া, পড়ে পিঠে লাগা, এগুলো কিন্তু ছিলই। মানে পিঠে লাগলেও মনে হতো না যে পিঠে লাগলো কিছু। হ্যাঁ, তবে আমাদের ছোটবেলায় কিন্তু থিম পুজোর চলটা ততটা ছিল না, এখন থিম হলে যেটা থিম হলে তুমি এত বাঁশ পেতে না, থিম হলে সব লোহার স্ট্রাকচার, সিমেন্টের স্ট্রাকচার, হেন তেন নানান রকম কিছু হতো। তখন আসলে থিম ছিল না, কিন্তু প্রাণ ছিল। এখন খুব থিম প্রাণ আছে কিন্তু ছিল। প্রাণ নেই। একদম। তারপর বলো তোমার নেক্সট কি প্ল্যান? এবার কে গাইবে? চলে যাই, চলো। কত নিশি গেছে নিধারায় গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। কত নিশি গেছে নিধারায় গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে।
চুপি বলে কেউ কি তা জানে, শুধু দেখি তার সকল মুকুল মাধুরীতে ওঠে ভরে। কত নিশি গেছে নিধারায় গো, কত ফুল গেছে ঝরে। বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। নীরব রাতের প্রহর চলেছে বিরহ নিশ্বাস ফেলে। ভাঙায় বাসরে মিছে পথ যে কি হবে প্রদীপ জেলে। নীরব রাতের প্রহর চলেছে বিরহ নিশ্বাস ফেলে। ভাঙায় বাসরে মিছে পথ যে কি হবে প্রদীপ জেলে। উষার মরুর দিগন্ত পানে আশার আলো শুধু কাছে টানে। উষার মরুর দিগন্ত পানে আশার আলো শুধু কাছে টানে। তারি ছলনায় পথ বেয়ে যায় সারাটি জীবন ধরে। কত নিশি গেছে নিধারায় গো, কত ফুল গেছে ঝরে। বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। কত নিশি গেছে নিধারায় গো, কত ফুল গেছে ঝরে। বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। এই গানটি কি সতীনাথ মুখোপাধ্যায় সুরে? হ্যাঁ, পবিত্র মিত্রের কথা। দেখো সতীনাথ আমরা কিন্তু মুখোপাধ্যায়। গায়ক হিসেবে তাকে যেভাবে পেয়েছি এবং সুরকার হিসেবে পেয়েছি, ওরে কিন্তু বাপ রে, কোথাও যেন সতীনাথ মুখোপাধ্যায় হ্যাঁ, সুরকার কিন্তু জানো তো হিসেবে? কোথাও যেন আমি জানি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সতীনাথ মুখোপাধ্যায়ের সুরের মধ্যে প্যাথোসটা সাংঘাতিক ভাবে ছিল। সুরকার হিসেবে সতীনাথ মুখোপাধ্যায় মানে অন্তত আমার যতটুকু বোধ বুদ্ধি তাতে কি যে সাংঘাতিক, কি যে সাংঘাতিক সমস্ত কাণ্ড। মানে এই যে কত নিশি গেছে নিধারা, এটা কত 56-57 সাল এরকম কিছু একটা না? হ্যাঁ। তো কত নিশি গেছে নিধারা হচ্ছে লতা মঙ্গেশকরের প্রথম মৌলিক বাংলা বেসিক বাংলা গান প্রথম গাইছেন। না, সেটা বোধহয় আকাশ প্রদীপ জলের উল্টো দিকে, ওই রেকর্ডের উল্টো দিকের গানটা এইটা, হ্যাঁ। ওই রেকর্ডের উল্টো দিকের গানটা এইটা। তো মানে এই যে দুটো গান, আমি বাকি সব ছেড়েই দিলাম, এই যে দুটো গান। আচ্ছা, এই কথা যখন এলো তখন সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে আরেকটা গান আমি একটুখানি গাওয়ার চেষ্টা করব, সেটা অন্য একজন শিল্পীর গাওয়া, সেটা বলছি ক্রম। কিন্তু এই যে দুটো গান, এরকম দুটো গান সুর করতে পারলেই তো জীবনে আর কি দরকার বলো। একদমই তাই। খুব ভালো গাইলেন আপনি গানটা, খুব কঠিন গান, কঠিন গান এবং খুব প্রত্যেকটা জায়গায় সুরগুলো লাগিয়ে খুব সুন্দর। এবারে তোমার গানে যাই, চলো। কি গাইছো? এই তো সুরকার সতীনাথ মুখোপাধ্যায়ের আরেকটা কাজের দিকে একটু হাত বাড়ানো যাক। এটা মানবেন্দ্র মুখোপাধ্যায় গিয়েছিলেন। আমি এই প্রসঙ্গে একটা নেপথ্যের গল্প একটুখানি ফাঁস করি। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আজকে আমরা বসেছি এরকম একটা একসঙ্গে গান বাজনা করতে, তো এইটার কথা
এই 2 দিন 2.5 দিন তার বেশি হবে না, যখন দেবাশিসদার সঙ্গে টেলিফোনে প্রথম আমার হচ্ছে যে কারিগরের এরকম একটা উদ্যোগ নিতে চলেছে, তখন দেবাশিসদা আমাকে বলেছিলেন যে আমরা কতগুলো গানের কথা ভেবেছি, সেগুলো জাস্ট সাজেশান, সেগুলো এমন নয় যে বাধ্যতামূলকভাবে এই গানগুলোই গাইতে হবে, বলে আমাকে একটা গানের তালিকা পাঠিয়েছিলেন। তো সেই তালিকার মধ্যে কতগুলো গান ছিল যে গানগুলো দেখে আমার মনে হয়েছিল যে ওই গানগুলো বা ওই ধরনের গান খুব চট করে আমি নিজে থেকে নির্বাচন করি না, তো এই সুযোগে একটুখানি গাওয়া যেতে পারে। তো সেরকম গানে আমি আসবো এরপরে, কিন্তু আপাতত সতীনাথ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ যখন এসেছে, একদম এইটা গাইতে লোভ হচ্ছে, এটা গেয়ে নিই, তারপরে আসছি। একদম। তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি, কতবার আমি কত নামে ওগো তোমারে শুধু ডেকেছি, তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি। তবু তোমার মেলেনি সাড়া, আসো নাই তুমি কাছে, জানি না তোমার কি যে অভিমান হৃদয়ে জড়ায় আছে, আমি শুধু একা সারাটি রজনী বেদনার ছবি এঁকেছি, তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি। এই ছিল ভালো, এমনি করে দিন যদি বয়ে যায়, ব্যথার প্রদীপ জ্বলে জ্বলে নিভে গেলে কি বা ক্ষতি ছিল তাই, আজ কেন যে আবার শেষ রজনীর আলোক অন্ধকারে স্মরণ বিনা কেন মিছে বলো বেজে ওঠে বারে বারে, তারি লাগি বুঝি মিছে দুরাশার প্রতিটি প্রহর জেগেছি, তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি, কতবার আমি কত নামে ওগো তোমারই শুধু ডেকেছি, তোমার পথের প্রান্তে মনের মণিদ্বীপ জেলে রেখেছি। বাহ, আমার মনে হয় যে এই প্রজন্মে স্নিগ্ধর মতো একজন গুণী শিল্পী, ওর পক্ষে এই গানগুলো কালেকশন করা এবং গাওয়া সম্ভব। না না, একদম সত্যি সতীনাথ মুখোপাধ্যায়ের সুরটা আসলে আমার খুব লোভের একটা জায়গা, বলছিলাম না, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্য সতীনাথ মুখোপাধ্যায় আমার যতদূর জানা আছে 4টে গান তৈরি করেছিলেন। 4টে গান মানে এই যে তোমার পথের প্রান্তে গাইলাম, এর উল্টো দিকের গানটা ছিল আমার হৃদয় নিয়ে আর কতকাল, আর আরেকটা এবং কয়েক বছর বাণিজ্যিকভাবে গানটা কিন্তু অনেক হিট করেছিল। হ্যাঁ,
কয়েক বছরের তফাতে আরেকটা গান বোধহয় ওই রেকর্ডটা আগে, এই রেকর্ডটা পরে, এরকম কিছু একটা হবে। আরও দুটো গান ছিল, একটা ভুলে গেছি কবে এই পথে যেতে তুমি ছিলে মোর কাছে, আর একটা হচ্ছে তুমি ফিরায়ে দিয়েছো বলে। এই যে 4টে গান, মানে যে কোনো শিল্পীর, যে কোনো সুরকারের জীবনে এই 4টে গান তার যথেষ্ট, না? একদমই তাই। তো এই রেশ ধরে তাহলে আমি একটা গান শোনাবো। হ্যাঁ, আমার ইচ্ছা করছে। আমি তো তোমাদের মতো গাইতে পারি না এই গানগুলো, তাও আমি চেষ্টা করব, এবং সেখানে চেষ্টা করব যে শিল্পী এবং সুরকার সত্যনাথ মুখোপাধ্যায়। একদম, চলো। আজ মনে হয় এই নিরালা সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের আবেশে চলে যাই অজানা দেশে। পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে। ফুলেরা কেন কি জানে এত যে সুরভি ছড়ায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বড় সাথে জাগে একবার তুমি
কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি বড় সাথে জাগে, একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি বড় সাথে জাগে, একবার তোমায় দেখি। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি বড় সাথে জাগে, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি, একবার বাহ, দেখো আমরা স্বর্ণযুগের যে গান নিয়ে আছি সেখানে আমরা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে যখন পেয়েছি তখন তার গানগুলো কিন্তু খুব একটা যে কারিকুরি আছে তা না, খুব সাধারণভাবে তিনি গিয়েছেন গানগুলো, খুব সোজা সাপটা গান। কিন্তু আমরা সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে যখন পেয়েছি সেখানে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে যে ওনার কম্পোজিশনের মধ্যে রাগ আছে কিন্তু রাগ প্রাধান্য পায়নি, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত মেলোডি উনি ধরেছেন, তার সমস্ত সুরেই প্রায় আমরা পাই। এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায় কিরকম আমার কিরকম একটা অসীম বলে মনে হয়। একদমই তাই, একদমই তাই। এবং এই গানটি আমার শুনতে একটা শুনতে কথা খুব মনে হয়, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমরা যখন ছোটবেলায় ক্লাস 5-এ সরল শিখতে শুরু করেছিলাম, সরলের অঙ্ক,
তো কথাটা সরল। তো আমাদের যিনি অঙ্ক শেখাচ্ছেন তিনি প্রথমে বলেছিলেন সরল গরল অতি, মানে খুব সরল সহজ দেখতে, একদম। কিন্তু গাইতে কিন্তু মোটেই সহজ নয়। এবং আমরা সবসময় গানের ক্ষেত্রে এটাও মনে করি মনে যে হয় সেটা একটা গানকে সহজভাবে গাওয়া কিন্তু খুব কঠিন। একদম। যেটা আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ওই ব্যারিটোন ভয়েস এবং ওই সোজা সাপটা গতে চলাটা যে কতখানি কঠিন, এবং আমরা রবীন্দ্রসঙ্গীতেও সাগর সেনকে যেভাবে পেয়েছি যে গানগুলো শুনে মনে হয় খুব ইজি, কিন্তু এত সোজাভাবে গানগুলোকে গিয়েছেন সেই চলনগুলো। এবং এই গানটি শুনতে শুনতে আমার একটি চ্যানেলের হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি দৃশ্য মনে পড়ে যাচ্ছিল আর কি, খুব ভালো লাগলো। হ্যাঁ, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টারভিউটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ রে বাপ। এবং সেখানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে যে কি অদ্ভুত লাগছিল সেই জায়গাটা, এবং হেমন্ত মুখোপাধ্যায় ওই পার্সোনালিটি সেই নিয়ে কথা ওনার বলছিলেন। গানের মধ্যেও কিন্তু সেই ইনোসেন্সটা ভীষণভাবে একদম। আমি জানো তো, পরে কোনো একদিন এটা নিয়ে আরো বিশদে হয়তো কথা হবে, যে আমি দু একজনের কাছে গল্প শুনেছি যারা সেদিন ওই যে ইন্টারভিউটা যখন শুটিং হয়েছিল তখন ফ্লোরে উপস্থিত ছিলেন, এরকম দু একজনের সঙ্গে আমার দেখা হয়েছে পরে। তাদের থেকে আমি কিছু গল্প শুনেছি যে অফ স্ক্রিন কি হয়েছিল আর কি। সেও সাংঘাতিক ইন্টারেস্টিং ঘটনা সব। এবং সব থেকে বড় কথা হচ্ছে যখন গানটা শুরু করছেন, একদম শুরু যখন করছেন মনে হচ্ছে না যে উনি করতে পারবেন সেই জায়গাটা শুরু, এবং একদম পিচ পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো প্রস্তুতির কোনো জায়গা নেই, একদম ওইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমাকে আজকে মেডোনাদি যা দেখছি তাতে আমাকে উদ্ধার করতেই এখানে এসে বসেছে মনে হচ্ছে। তার কারণ হলো যে সতীনাথ মুখোপাধ্যায়ের গান আমরা যখন গাইছিলাম তখন ওই থ্রেডটা দিদি শুরু করে দিয়েছেন, তারপরে সেই থ্রেড ধরে ধরে আমরা গেছি আর কি। এইবারে উনি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের একটা থ্রেড শুরু করলেন। আমি তোমাকে বলছিলাম না যে নেপথ্যের গল্প কিছু ফাঁস করে দেবো, দেবাশিস দার পাঠানো সেই তালিকাটার কথা, সেই তালিকাটার মধ্যে অলিরও কথা শুনে বকুল হাসেছিল। তো এই থ্রেডটা যখন শুরু হয়ে গেছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের, আমি একটু গাই চেষ্টা করি। এখানে একটা কথা আছে জানো স্নিগ্ধদেব, যখন হেমন্ত মুখার্জির প্রসঙ্গে এলোই, অ্যাকচুয়ালি আমরা দেখেছি, যেহেতু ছোটবেলা থেকে ওনার কাছে গেছি বা অনেক কিছু দেখেছি, যেখানে মনে হয়েছে যে উনি সবসময় বলতেন যেটা ভীষণ সোজা সরল সুর, এবং যার জন্য দেখবে তুমি বিশেষ করে ছায়াছবিতে হেমন্ত মুখার্জির গান কখনো ফ্লপ করেনি। হ্যাঁ, ওই ছবিগুলো বুঝতেন, এবং তার সঙ্গে যারা সঙ্গে ছিলেন সমরেশ দা বা তারাও কিন্তু অসম্ভব তাকে সাহায্য করত, যার জন্য হেমন্ত মুখার্জি আর একটা জিনিস, উনি ওনার লিমিটেশনটা উনি জানতেন। এই যে রাগরাগিনী নিয়ে কথা হচ্ছে না, উনি রাগরাগিনী অত, কিন্তু অদ্ভুতভাবে ওনাকে যদি রাগের কিছু একটা বলে দেয়া হয়, একদম সেটাই খুব চট করে এসেন্সটা নিতে পারতেন। মানে সেই গল্পও শুনেছি আমি অনেকের কাছে। আমি তোমাকে একটা ছোট্ট করে বলি, ওনাকে একটা গিয়ে বলেছেন যেরকম কোনো বোধহয় শুনে এসছে পারদীপ রাগের ওপর বলেছে, ও হে, আরো এরকম বলতেন, ও হে কথাটা খুব বলতেন, ও হে আবার এইটা আবার কিরকম সুরটা শোনাও দেখি। সুরটা শুনে বললে আচ্ছা কালকে গান নিয়ে যাও। বিখ্যাত গান, কিন্তু যদিও ছায়াছবির সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়, এই যে কে বলে দেবে আমায়, এই যে মধ্যমে দাঁড়াচ্ছেন না এইখানে, তখন আর মনে হয় যে পরদীপটা ইম্পর্টেন্ট নয়। একদমই তাই, একদমই তাই, একদম। এবং এইখানে বাবুদা তুমি খুব ভালো বলতে পারবে, এইখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা কম্পোজিশন গুলো পাই খুব মিল পাই কিন্তু। হ্যাঁ, উনি তো ফলো করতেন, উনি তো স্বীকার করতেন সেটা। চলো আমরা স্নিগ্ধদেবের গান শুনি। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে
আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি জানো না কেন ভগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ভগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। দেখো এই হাসো না তো, আসো না তো, আর ভালোবাসো তো, মানে এই ভালোবাসো না তোটা বলার সময় না, মানে তুমি দেখবে কিছু কিছু জিনিস আমাদের, আমরা যখন গান শিখতে যাই ছোটবেলা থেকে কতগুলো জিনিস খুব ফান্ডামেন্টালস হিসেবে আমাদের শেখানো হয়। তো এই যে তাহার মতো তুমি আমায় কভু ভালো কেটে বাসো না তো বলেছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কথা হওয়ার কথা। আমরা যদি আমাদের ফান্ডামেন্টালসটাতে স্টিক করে থাকি তাহলে ভালোবাসো না তো একটা না বলা উচিত। কিন্তু এই যে কেটেছেন, এটাকে যদি তুমি গ্রামাটিক্যালি একটা মিস্টেক হিসেবেও দেখাও, তাহলে তুমি না এই মিস্টেকটার থেকে বেটার কিছু করতে পারবে না। একদমই তাই, একদমই সম্ভব নয়, একদমই তাই। তো চলো তাহলে আমরা পরের গানে যাই। কি গান করব এবার? আমি যে গানটি গাইবো এটি পুরাতনী গান, রামকুমার চট্টোপাধ্যায়। বাংলা গানের ক্ষেত্রে বিশেষ করে এই পুজোর সময়ের আড্ডায় পুরাতনী গান এবং রামকুমার চট্টোপাধ্যায় না থাকলে হয়তো অনেকখানি জায়গা অসম্পূর্ণ থেকে যাবে। ভালো, আমরা দাশরথী রায় গিয়েছিলাম শুরুতে, বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে আবার পুরোনোর দিকে ফিরে গিয়ে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে, সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন চটে না মা। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন চটে না। তবে এত নবাবি কেন মা, তবে এত নবাবি কেন মা, ওরে বেনারসি চেলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না।
শিবে থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা। শিবে থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিয়ে শীত কাটে মা। ভক্তের সঞ্চিত ধন, ভক্তের সঞ্চিত ধন, তাই পরে বাহবা নিলি। ছেলে দুটোর নডা ধরে মা মা ছেলে দুটোর নডা ধরে এনেছিস মা এমন করে। এটা কি তোর সতীনে পোমা, এটা কি তোর সতীনে পোমা। কোন কেঞ্জি দুটো কিনে দিলি, গয়নার আসল নকল যায় না জানা, আসল নকল যায় না জানা। বোধ হয় ওসব কেমিক্যালি। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি। সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে, সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। সাঁঝের তারকায় আমি পথ হারাই এসেছি ভুলে। সাঁঝের তারকায় আমি পথ হারাই এসেছি ভুলে। মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে। সাঁঝের তারকায় আমি পথ হারাই এসেছি ভুলে।
চঞ্চল সুমিরন আষাঢ় সম উঠিব দোলে এসেছি ভুলে সাঁঝের তারকায় আমি পথ হারায়ে এসেছি ভুলে মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে সাঁঝের তারকায় আমি পথ হারায়ে এসেছি ভুলে সাঁঝের তারকায় আমি পথ হারায়ে এসেছি ভুলে। অসাধারণ। থ্যাংক ইউ। স্নিগ্ধদেবের কাছে যাওয়ার আগে আমার একটা তোমাদের একটা ব্যাপার খুব শেয়ার করতে ইচ্ছে করছে। আমরা যে সময় গান বাজনা শুনে বড় হয়েছি, আমাদের সময় কিন্তু মোবাইল ছিল না, এমনকি রেকর্ডারও ছিল না কোনো। তো আমরা যখন এই পুজোর গান, এই প্রসঙ্গে মনে হচ্ছে, এটা না বললেই নয়, আমরা কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে যখন ঠাকুর দেখতে যেতাম, হঠাৎ গিয়ে দেখলাম যে মান্নাদের হয়তো একটা গান কপটা চোখের জল চলছে, হয়তো সেই ইয়ারের কি ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। হ্যাঁ, মানে তখন তো মানে সে আর ডি বর্মন, আশা ভোসলে থেকে শুরু করে সব শিল্পী নিয়ে তো আর নতুন কিছু বলার নেই। আমরাও করতাম কি, প্যান্ডেলে গিয়ে রিকোয়েস্ট করতাম, ভাই রেকর্ডটা আরেকবার চালাবেন। তো এই যে আমরা খুব এখন যে সহজে গানটা আমরা পাই, আমরা কিন্তু অসম্ভব কষ্ট করে গান শুনতাম। একদম। আর একটা HMV থেকে একটা বই বেরোতো, যেটার পাশে একটা করে ছবি থাকতো আর তার গানের লেখা। ওটা পাওয়া মানে একটা বিরাট ব্যাপার, মানে আকাশের চাঁদ পেয়েছি। এবং অর্ধেক সময় পাওয়াই যেত না। হ্যাঁ, এই না চলে গেছে অমুকের রেকর্ডটাও শেষ হয়ে গেছে, আবার আসবে এক সপ্তাহ পর না বেরিয়ে গেছে, সকালবেলা রাত্রিবেলা এসেছিল। এবং আমরা দেখেছি যে ওই রেকর্ডের জন্য রাসবিহারী মনে ওইখানে লাইন, এই পুজো নিয়ে গানের আলোচনা, এটা না বললেই নয়। এইটা তো বাবুদা এখন খুব মানে যে কোনো একটু সিরিয়াস আলোচনা যখনই হয়, আর এই যে বাংলা গানের বিপণন হচ্ছে না সেইভাবে, সেটা কি করা যাবে এরকম এই ব্যাপারটা যখনই কথাবার্তার মধ্যে আসে, তখনই এই জিনিসটা তো আসেই কোনো না কোনোভাবে আলোচনাতে, যে কোনো শিল্প, তার জন্য যদি কোনো অপেক্ষা না থাকে, অপেক্ষাটা করতে শুরু করার আগেই যদি সেটা এসে আমার পাতে পড়ে যায়, তাহলে সেই শিল্প একটু মার খেতে বাধ্য। এটা শুধু যে গানের ক্ষেত্রে নয়, কিন্তু আমাদের জামা কাপড়ের ক্ষেত্রেও বটে। আমরা একটা সময় পুজোর জন্য অপেক্ষা করতাম 4টে জামা, এবং লোকে আসলে আমরা আলমারি থেকে খুলে সেটা দেখাতাম সবাই। তো এখন কি হয়েছে, অনলাইন আমাদের জামা কাপড় এমন নতুনের ওপর যে মজাটা ওই পুজোর সময়, ওরা কিন্তু এটা কিন্তু শুধু গান বাজনা নয়, সব ব্যাপার মানে পুরো ফরম্যাটটা। ওই রবীন্দ্রনাথের মধুবিধু দুই ভাই সে সাটিনের কাপড়, একদম সেটা তো এখন এত মানে সিটি স্টাইল, অমুক স্টাইল এত করে, এই যে ছোট একটা কাপড়ে যে হওয়া, আগে আমরা 4টে দিন পড়তাম ষষ্ঠী সপ্তমী, কিন্তু আমি আমার মেয়েকে দেখছি সকাল বিকাল 10টা। তাই বলে আপনারা কিন্তু মিস করবেন না, কারিগরের তাঁত কিন্তু আসবেন এবং দেখবেন। আমাদের অনেক দিন ধরেই শুরু করে দিয়েছে আমাদের শ্রদ্ধেয় দেবাশিস সাহু, অসম্ভব ভালো ভালো কালেকশন নিয়ে এসছেন। আপনারা আসবেন, দেখবেন এবং খাবেনও। এবং কারিগরের রান্নাঘর নতুন লঞ্চ হচ্ছে সপ্তমীর দিন, অবশ্যই আপনারা সবাই আসবেন, কারিগরের খাবার খাবেন। চলো স্নিগ্ধদেব, এরপরে গান খাই আপাতত। হ্যাঁ, আপাতত গান খাই। এই যে সাঁঝের তারকা, আমি এটা তো মাল্টিপল রেকর্ডস, একাধিক শিল্পীর কণ্ঠে রেকর্ডেড, তাই তো? তুমি গানটার ব্যাপারে বলো একটু ছোট্ট। এই গানটা তো আমি নিজে প্রথম শুনি জ্যোতিকা রায়ের গলায়। আচ্ছা। তারপরে মাধুরী চট্টোপাধ্যায়। তো নর্মালি জ্যোতিকা রায়ের শোনার পরে কিন্তু বেশি শুনেছি আমি মাধুরী চট্টোপাধ্যায়ের গলাতেই। আর এই গানটার একটা অদ্ভুত মানে কেন একটা, যখনই গানটা শুনি বা যখনই গানটা গাই, তার একটা ছবি, একটা অদ্ভুত একটা সুন্দর ছবি মনের মধ্যে ভেসে ওঠে। তো সেই জন্য এই গানটার কথা এবং সুরের যে একটা অদ্ভুত কি বলবো মেলবন্ধন,
সেটা আমাকে ব্যক্তিগতভাবে খুব নাড়া দেয়। আর খুব মানে বাংলার একটা অল টাইম সেলিব্রেটেড গীতিকার সুরকার জুটি বলা যেতে পারে। তো কমল দাশগুপ্ত, প্রণব রায়, একদম। বলো অভিক, হোয়াট নেক্সট? এবার তোমার নেক্সট তুমি গাইবে। হ্যাঁ, আমি না ওই যে বারবারই দেবাশিসদার পাঠানো তালিকাটার কথা বলছি, তালিকাটা থেকে গেয়েছি আমি একটাই মাত্র গান, তার কিন্তু তালিকাটা থেকে আমি আইডিয়া নিয়েছি অনেক। ওই গানটার মধ্যে, ওই তালিকাটার মধ্যে আসলে প্রচুর এমন গান ছিল যেগুলো পুরুষ কণ্ঠের গান, আবার এমন গান ছিল যেগুলো মহিলা কণ্ঠের গান। তো তালিকাটা দেখতে দেখতে যখন মনে হচ্ছিল যে এই সুযোগ, যে গানগুলোর প্রতি খুব গাইবার লোভ কিন্তু চট করে গাওয়ার সুযোগ হয় না, তো এখান থেকে একটু বেছে নেওয়া যেতে পারে, তখন মনে হলো যে ওয়াই নট একটু মহিলা কণ্ঠের গানও ট্রাই করা যাক। তো আমি ওই তালিকা থেকে নিইনি। আসলে এই পুরুষ কণ্ঠ মহিলা কণ্ঠ ভাগাভাগিটা তো আমরা করি, যদিও কোনো কোনো গানের কথার মধ্যে এরকম থাকে যে কথাটা একজন মহিলাই বলতে পারেন, সেটা একজন পুরুষের পক্ষে বলা সম্ভব নয়, আবার উল্টোটাও থাকে। কিন্তু সেটা তো আমরা ভায়োলেটও করে এসেছি, খুব ট্র্যাডিশনালি ভায়োলেট করে এসেছি। মানে আমরা একজন দিব্যি টাকমাথা লোক, তিনি সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে গাইছেন কিন্তু সুপার হিট হচ্ছে, এরকম তো আমরা এটাই তো শুনে এসেছি আমরা, তাই না? তো আমরা তো সেই অর্থে কোনো না কোনো ভূমিকায় অভিনয়ই করছি গাইবার সময়। তো বাংলা গানের, যাকে বাদ দিয়ে বাংলা গানের কোনো বৈঠক হওয়ার কথা নয়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, তার একটা রচনা, এটা বনশ্রী সেনগুপ্ত রেকর্ড করেছিলেন, চেষ্টা করি একটুখানি। কলস কাঁখে দিঘির ঘাটে এলে জল কি ভরা যায়, দিঘির কালো জল নয়নে কখন টলমল কে জানে, দিঘির কালো জল নয়নে কখন টলমল কে জানে, সবই ভাসে চোখের বরষায়, হায় কলস কাঁখে দিঘির ঘাটে এলে জল কি ভরা যায় গো, জল কি ভরা যায়। সময় বুঝে হাওয়া আসে, জলে জাগে ঢেউ, কেমন করে কলস ভাসে বুঝবে না তো কেউ। সময় বুঝে হাওয়া আসে, জলে জাগে ঢেউ, কেমন করে কলস ভাসে বুঝবে না তো কেউ। শূন্য হাতে এখন ঘরে ফেরা দায়, কলস কাঁখে দিঘির ঘাটে এলে জল কি ভরা যায় গো, জল কি ভরা যায়।
গেছে পথে এসে যার কারণে সে মনের কুল মেরে না হাজার মরণে কুল গেছে পথে এসে যার কারণে সে মনের কুল মেলে না হাজার মরণে ফিরে গেলে সবাই মিলে শুধাবে যখন কোথায় গেল জলাঞ্জলি কলস কোথা মন ফিরে গেলে সবাই মিলে শুধাবে যখন কোথায় গেল জলাঞ্জলি কলস কোথা মন কথা তো থাকে না কিছু চোখে হায় হায় কলস কাঁখে নিয়ে দিঘির ঘাটে এলে জল কি ভরা যায় দিঘির কালো জল নয়নে কখন টলমল কে জানি দিঘির কালো জল নয়নে কখন টলমল কে জানি সবই ভাসে চোখের বরসায় হায় কলস কাঁখে দিঘির ঘাট এলে জল কি ভরা যায় জল কি ভরা যায় গো জল কি ভরা যায়। আজকে তো মোটামুটি আমরা তিনজন মিলে এবং তিনজন মিলে তো আসলে নয় আসলে আমরা 7 জন মিলে তার কারণ আমাদের সঙ্গে আপনারা পরিচয় নতুন করে করিয়ে দেওয়ার কারোরই কোনো অপেক্ষা রাখে না তবুও বাঁদিক থেকে আমি একটুখানি আপনাদের আরেকবার বলে দিই এটা আমাদের কর্তব্য বলে কিবোর্ডে বাবুদা সুব্রত মুখোপাধ্যায় তারপরে বাঁশিতে সৌম্যজ্যোতি তারপরে আমার ঠিক ডান দিকে আমরা অভিজিৎ দার থেকে অনেক গল্পও শুনছিলাম সেই গল্প আপনারাও হয়তো শুনবেন আগামী কোনো পর্বে এত দীর্ঘদিনের এত বিচিত্র অভিজ্ঞতার ঝুলি এত বিভিন্ন যে যুগের শিল্পীদের সুরকারদের গীতিকারদের গান আমরা আজকে পরিবেশন করবার চেষ্টা করছিলাম তাদের সঙ্গে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় বাজানোর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সেসব গল্প অভিজিৎদার থেকে আমরা আজকে শুনতেই গান করেছি একরকম আর একদম ডান দিকে গৌতম চৌধুরী তবলায় আজকে আমরা এই পর্বটা শেষের দিকে নিয়ে আসছি অভিকের গান দিয়ে আমরা শেষ করব কয়েক রকমের গান আমরা একটু শোনানোর চেষ্টা করলাম আপনাদের কারিগরের এরকম শারদ আড্ডা গান আরও চলতে থাকবে এরপরেও অন্য পর্ব আসবে অন্য শিল্পীদের নিয়ে অন্য আঙ্গিকের গান নিয়ে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন চলো আমার মনে হয় প্রতি সন্ধ্যায় বোধহয় সেই সময় পুজোর সময়টায় কারিগরের এই অনুষ্ঠান চলবে তো এই সন্ধ্যাগুলো খেয়াল রাখবেন ইউটিউব চ্যানেলে কারিগরের ইউটিউব চ্যানেলে শেষ করবো যে গানটি দিয়ে 1971 সালে লেখা যার গান বাংলা কেন সারা ভারত সারা পৃথিবীকে সমৃদ্ধ করেছে শচীন দেববর্মন তার সুরে এবং তার স্ত্রী মীরা দেববর্মনের কথায় 1971 সালে গানটি রচনা হয়েছিল বাংলার গানের যে পুজোর যে ফ্লেভার একটা ঢোলের যে ফ্লেভার এই গান বোধহয় সেই পুজোর পরিপূরক চিরকালীন হয়ে থাকবে এইসব গান শুরু করি
আমি তাক তুম বাজাই, আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক তুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোলে। তাক তুম বাজাই, আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক তুম বাজাই। বাংলা জন্ম দিলা হায় আমারে, বাংলা জন্ম দিলা হায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নাড়িতে বাঁধা রে। বাংলা জন্ম দিলা হায় আমারে, মা পুত্রের এই বাঁধন ছেড়ার সাধ্য কাহারও নাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাক তুম বাজাই, আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাক তুম বাজাই। তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবনে জুড়াইলা, মা গো আমার জীবনে জুড়াইলা বাউল ভাটিয়ালিতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরার খুইলা মেঘনা তিতাস পদ্মারি গান গাই। সব ভুলে যাই, না ভুলি না বাংলা মায়ের কোলে। টাক টুম বাজাই, আমি টাক টুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক টুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে বিসর্জনের ব্যথা ভোলায় আগমনের খুশিতে। বাজে ঢোল নরম গরম তালেতে বাংলাদেশের ঢোলের বলে ছন্দ বহত নাই, আর বাংলাদেশের ঢোলের বলে ছন্দ বহত নাই। সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাক টুম বাজাই, আমি টাক টুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক টুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোলে। বাংলা মায়ের কোলে, বাংলা মায়ের কোলে। টাক তুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক তুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাক তুম বাজাই।